হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে রুটিন অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আমাদের 4 নম্বর অধ্যায়টা পড়া হচ্ছিল। এই 4 নম্বর অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রশ্নগুলো আলোচনা হয়ে গেছিলো, অর্থাৎ এই 3টে প্রশ্ন আলোচনা হয়ে গেছিলো। আজকের ক্লাসে আমি এই 4 আর 5 এই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে 4এরটা ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর অধ্যায় থেকে স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যেমন তোমাদের ক্লাস 11-এর জন্য গুরুত্বপূর্ণ, তেমনই তোমরা যখন ফার্স্ট ইয়ারে পড়বে তখনও কিন্তু এই প্রশ্নটা যদি তৈরি করে রাখো এখন থেকে, তখন কাজে লেগে যাবে। দেখো, স্বাধীনতা বলতে বোঝায় এমন একটি পরিবেশ যেখানে মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সুযোগ সুবিধাগুলি পায়। তাহলে কি, স্বাধীনতা বলতে বোঝায় এমন একটি পরিবেশ যেখানে মানুষ তার ব্যক্তিত্বের বিকাশের উপযোগী সুযোগ সুবিধা পায়। রাষ্ট্র আইনের মাধ্যমে এই পরিবেশকে সংরক্ষণ করে। কিন্তু আইন যে সবসময় স্বাধীনতাকে রক্ষা করে এমন নয়। আইন স্বাধীনতাকে সংকুচিতও করতে পারে। মানে আইন যে স্বাধীনতাকে সবসময় রক্ষা করে এমন নয়, আইন স্বাধীনতাকে সংকুচিত করতেও পারে। এবার দেখো কি আছে, তাই বর্তমানে স্বাধীনতা রক্ষার কতগুলি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। 1 নম্বর পয়েন্ট দেখো, মৌলিক অধিকারের স্বীকৃতি। লিখিত সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি থাকলে জনগণ জানতে পারবে তাদের কি কি অধিকার আছে। সরকার তখন সেগুলি উপেক্ষা করতে পারবে না। যেমন ভারতের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে মত প্রকাশের স্বাধীনতা, সমিতি গঠনের স্বাধীনতা, ধর্মচারণের স্বাধীনতা স্বীকৃত হয়েছে। তবে অধিকার ভঙ্গের ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা থাকা চাই। প্রতিকার মানে কি, আদালতে যাওয়ার যে ব্যবস্থাটা, সেটাকে বলছে প্রতিকারের ব্যবস্থা। তারপরে স্বাধীনতা রক্ষার দ্বিতীয় পয়েন্ট কি আছে, আইনের অনুশাসন। আইনের অনুশাসন এখানে কি বলা হচ্ছে দেখো, আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সাম্যকে বোঝায়। কি বললাম, আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সাম্যকে বোঝায়। আইনের প্রাধান্য থাকলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সকল ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য থাকে। তাহলে কি, আইনের প্রাধান্য থাকলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সকল ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য থাকে। এবং আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত সকলে একই আইনের দ্বারা শাসিত হবে। তাহলে কি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত সকলে একই আইনের দ্বারা শাসিত হবে। পরের পয়েন্ট দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। স্বতন্ত্রীকরণ কথার মানেটাই হচ্ছে আলাদা করা। দেখো, মন্তেস্কু, ম্যাডিসন, ব্ল্যাকস্টোন এগুলো রাষ্ট্রবিজ্ঞানীদের নাম, ঠিক আছে। কি বললাম, মন্তেস্কু, ম্যাডিসন, ব্ল্যাকস্টোন প্রমুখ প্রমুখ ক্ষমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন। এই নীতির অর্থ হলো সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। তাহলে কি, এই 3টে বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। তারপরে পয়েন্ট দেখো, বিচার বিভাগীয় স্বাধীনতা। এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করলে স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাহলে কি, বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করলে স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তারপর দেখো কি আছে, শক্তিশালী বিরোধী দল। অধ্যাপক বারকার বলেছেন, শক্তিশালী বিরোধী দল থাকলে সরকারের স্বৈরাচারী কাজকর্মের বিরুদ্ধে তারা সমালোচনা করে জনগণকে সতর্ক করে দিতে পারে। তাহলে কি বলছে এখানে, অধ্যাপক বারকার বলেছেন শক্তিশালী বিরোধী দল থাকলে সরকারের স্বৈরাচারী কাজকর্মের বিরুদ্ধে তারা সমালোচনা করে
জনগণকে সতর্ক করে দিতে পারে। ব্রিটেনে বিরোধী দলকে স্বাধীনতার প্রতীক বলে মনে করা হয়। পরের পয়েন্ট কি আছে দেখো, শেষ পয়েন্ট, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ মানে কি জানো, ছড়িয়ে দেওয়া যে ব্যাপারটা। রাষ্ট্রে একটি জায়গায় ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, রাষ্ট্র একটি জায়গায় ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে স্বায়ত্তশাসনের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করলে স্বাধীনতা রক্ষা পাবে। এই স্বায়ত্তশাসন মানে কি বলতো, পঞ্চায়েতি ব্যবস্থা বা পৌরসভার যে ব্যবস্থা সেইটাকে বলা হচ্ছে। এবারে দেখো মূল্যায়ন। উপরিক্ত স্বাধীনতার যে রক্ষা কবচগুলি উল্লেখ করা হলো সেগুলি যথার্থভাবে নির্ভর করে সমাজ ব্যবস্থার প্রকৃতি ও উৎপাদন কাঠামোর ওপর। শ্রেণীবিভক্ত সমাজে উৎপাদনের উপাদানগুলি যাদের হাতে কেন্দ্রীভূত থাকে তারাই মূল স্বাধীনতার ভোগের সুযোগ পায়। একমাত্র শ্রেণীহীন শোষণহীন সমাজে সকলের জন্য স্বাধীনতা ভোগ নিশ্চিত হতে পারে। আজকের ক্লাসের এবারে দ্বিতীয় প্রশ্ন কি বলেছিলাম, যে সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক। দেখো, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করতে গেলে প্রথমে সাম্য ও ন্যায় বলতে কি বোঝায় তা বলা প্রয়োজন। তাহলে প্রথমে কি সাম্য এবং ন্যায় এইটা বলতে কি বোঝায় সেটা প্রথমে বলা প্রয়োজন। সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকলে সমান সুযোগ সুবিধা পাবে। সাম্য বলতে বোঝায় সকলে সমান সুযোগ সুবিধা পাবে। তারপরে দেখো, তারপর কি বলছে, তবে রাষ্ট্রবিজ্ঞানে সাম্য কথার অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবে। তাহলে কি, সাম্য কথার অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবে। অন্যদিকে ন্যায়নীতি বলতে বোঝায় যা উচিত বা নৈতিক। এবারে দেখো, উভয়ের সংজ্ঞার পরিপ্রেক্ষিতে বলা যায় ন্যায়ের সঙ্গে সাম্যের সম্পর্ক আছে। ন্যায়ের ধারণার ভিত্তিতে বলা যায় সব মানুষ সমান, কেউ কারো থেকে ছোট বা বড় নয়। সাম্যনীতির বক্তব্য হলো তাই। এখানে সুযোগের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকে না। কোনো বিশেষ শ্রেণী কোনো বিশেষ সুযোগ সুবিধা পাবে না। সুতরাং দুই ধারণার মধ্যে গভীর সম্পর্ক আছে। সাম্যনীতিকে বাদ দিয়ে ন্যায়নীতি প্রতিষ্ঠিত হতে পারে না। তারপর কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধান প্রস্তাবনায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়েছে। তারপরের প্যারা দেখো, তবে অনেকে মনে করেন উভয়ের মধ্যে সম্পর্ক সবসময় নিবিড় নাও হতে পারে। পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকে বলে অসাম্য থাকে, অথচ সেই অসাম্যকে অন্যায় বলে মনে করা হয় না। অন্যদিকে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই রকম অসাম্যকে অন্যায় বলে মনে করা হয়। এবারে কি আছে দেখো, পরের প্যারা দেখো, আধুনিককালের সমাজ ব্যবস্থায় কতগুলি ক্ষেত্রে অসাম্যকে অন্যায় মনে করা হয় না, বরং তাকে সমাজের ন্যায়ের ভিত্তিতে সমর্থন করা হয়। যেমন SC/STর জন্য বিশেষ ব্যবস্থা ও সুযোগ সুবিধা আছে। এতে মনে হতে পারে যে সাম্যনীতিকে লঙ্ঘন করা হয়েছে, কিন্তু সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তারপরে দেখো পরের প্যারা, শেষ প্যারা, এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে জন রলস, এবার এখানে একটা জিনিস, রলসের বইটার নাম মনে রাখবে, এ থিওরি অফ জাস্টিস। রলস সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে বলেছেন, সামাজিক ন্যায়ের জন্য বিভেদ নীতির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের বিশেষ সুযোগ সুবিধা দিলে সাম্যনীতি লঙ্ঘিত হলেও সামাজিক কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব হবে। এই ছিল আজকের ক্লাসটা। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউবে আপলোড করছি তোমরা সবাই দেখতে পাবে। আর এইরকম ক্লাসে যদি যোগদান করতে চাও তাহলে অ্যাডমিশান নিয়ে নাও। খুব ভালো উন্নত মানের নোট তোমাদের প্রদান করা হবে যাতে তোমরা পরীক্ষায় 90%-এর ওপরে নাম্বার পেতে পারো, সেটাও খেয়াল রাখা হবে। আর তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করবে, 9123005218, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে।